ক্লাসে বসে গাড়ির ঘটনা মনে করে মিটমিট করে হাসছে মেঘ। তার মুখে মাস্ক পরা আর গলা ওড়না দ্বারা আবৃত। ঠোঁটে আর ঘাড়ে থাকা লাভ বাইট লোকানোর ন্যূনতম চেষ্টা করছে মেঘ। নুহা বেশ দীর্ঘ সময় ধরে মেঘের হাস্যোজ্জ্বল মুখের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সাধারণত মেঘ ক্লাসে যথেষ্ট গম্ভীর মুখশ্রী নিয়ে বইয়ের ভিতর মুখ গুজে বসে থাকে, কিন্তু আজ এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? প্রেমে পড়লে মানুষ যেমন অন্যমনস্ক থাকে, মিটিমিটি করে হাসে, মেঘ তাদের মধ্যে করছে কেন? তবে কি মেঘ কারোর প্রেমে পড়েছে? কিন্তু কে এসে? ফারহান চৌধুরী? নুহা তার মনের সন্দেহ দূর করার উদ্দেশ্যে প্রশ্ন করে, মেঘ, তুমি এমন মিটমিট করে হাসছো কেন? আর তোমার মুখ লজ্জায় এমন লাল হয়ে গেছে কেন? তুমি কি কারোর প্রেমে পড়েছ? কে সেই ছেলে? ফারহান চৌধুরী? মেঘের ভাবনার মধ্যে হঠাৎ পাশে থাকা নুহার কণ্ঠ শুনে থমকে যায় মেঘ। সে এতক্ষণ কি করছিল তা ভেবে আফসোস করে। মেঘ হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, নুহা, তুমি কি বলছো এসব? আমি কার প্রেমে পড়তে যাব? আর ফারহান চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাল ফারহান চৌধুরী সমগ্র কলেজের সামনে হাঁটু গেড়ে বসে মেঘ তোমাকে প্রপোজ করেছে, আর মেঘ হ্যাঁ বলে দিয়েছে। তবুও মেঘ কেন বলছে ফারহানের সাথে তার কোনো সম্পর্ক নেই? নোহা পুনরায় প্রশ্ন করে ওঠে, সম্পর্ক নেই মানে? ফারহান চৌধুরী তোমার হবু স্বামী হয় মেঘ। 1 মাস পর তোমাদের বিয়ে। তুমি কি ফারহান স্যারকে ভালোবাসো না? কাল কলেজ গাউনে প্রপোজ করার সময় ফারহান তার পরিচয় মেঘের হবু স্বামী হিসাবে দিয়েছে। তাছাড়া 1 মাস পর তাদের বিয়ে, এই কথাও সবাইকে বলেছে। হয়তো নুহা তখন শুনেছে, কিন্তু মেঘ ফারহানকে ভালোবাসে না। তার সাথে 1 মাস পর বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। মেঘ স্পষ্ট স্বরে বলে, না নুহা, আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না। তার সাথে আমার কখনো বিয়ে হবে না। বড় আব্বুর বন্ধুর ছেলে ফারহান, উনি তার সাথেই আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমি খুব শীঘ্রই বড় আব্বুকে নিষেধ করে দেব। ফারহান চৌধুরীকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। মেঘের কথা শুনে নুহা বেশ কৌতূহল নিয়ে বলে ওঠে, কিন্তু কেন মেঘ? ফারহান চৌধুরীকে বিয়ে না করার কারণটা কি? উনি যথেষ্ট সুদর্শন আর ধনী। কারণ আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না নুহা। নুহা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে মেঘকে প্রশ্ন করে, তবে তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেঘ? কিন্তু কাকে? আদ্রিয়ান স্যারকে? নুহার এমন উদ্ভট প্রশ্ন শুনে মেঘ মৃদু কেসে ওঠে। নুহা বেশ সন্দিহান দৃষ্টি নিয়ে মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করে। আদ্রিয়ানের নাম শোনার পর মেঘের লজ্জা মিশ্রিত হাসি, গালে লাল রক্তিম আভা চলে আসে, আর চোখের মণিতে মায়া আর ভালোবাসার স্বপ্ন, সবকিছুর ওপর নজর যায় নুহার। তারা দুজন যখন আড্ডা দিচ্ছিল, তখন ক্লাসরুমে প্রবেশ করে আদ্রিয়ান। ক্লাসের সব ছাত্রছাত্রী উঠে দাঁড়ায় আর জোরে শব্দ করে একসাথে বলে ওঠে, গুড মর্নিং আদ্রিয়ান স্যার। ক্লাসের প্রবেশ করার সর্বপ্রথম আদ্রিয়ানের চোখ যায় শেষের সারিতে বসা মেঘের ওপর। মেঘের শান্ত আর মায়াবী মুখ দেখে ঠোঁটের কোণায় মৃদু হাসি জমা হয়। আদ্রিয়ান ক্লাসে প্রবেশ করার পর নুহা আর মেঘ কথা বলা থামিয়ে দেয়। মেঘ চোখ পিটপিট করে তাকায় আদ্রিয়ানের দিকে। গাড়ির ঘটনা ক্ষণিক সময়ের জন্য ভুলে গেলেও এখন আদ্রিয়ানকে দেখার পর চোখের সামনে সব দৃশ্য ভেসে ওঠে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে নেয়। আদ্রিয়ান হয়তো মেঘের মনোভাব বুঝল। মুচকি হেসে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে, গুড মর্নিং, সবাই বসে যাও। প্রায় 5 মিনিট পর ক্লাস শুরু হয়। মেঘ বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে। আদ্রিয়ান বোর্ডে পড়া বুঝিয়ে দিচ্ছে। বোর্ড পড়া বোঝার সময় প্রায় মেঘের চোখ আদ্রিয়ানের ওপর পড়ে, কিন্তু তারা দুজন যথেষ্ট স্বাভাবিক আচরণ করে। বাসায় তারা স্বামী স্ত্রী হলেও কলেজে আদ্রিয়ান মেঘের টিচার হয়। প্রথম সারিতে বসে থাকা মেয়েদের দলের সম্পূর্ণ মনোযোগ আদ্রিয়ানের উপর। এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। বোর্ডে পড়াশোনা বোঝানো শেষে আদ্রিয়ান সব শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলে, স্টুডেন্ট, তোমরা সবাই কি বোর্ডের পড়া বুঝেছো? কোনো প্রবলেম থাকলে বলো, আমি সব ক্লিয়ার করে দেব। সকল ছাত্রছাত্রী হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে, স্যার, আমরা বুঝতে পেরেছি। বোর্ডের লেখা মুছে যখন আদ্রিয়ান ক্লাস শেষ করে রুম থেকে বের হতে যাবে, তখন প্রথম সারির এক শিক্ষার্থীর নজরে আসে আদ্রিয়ানের গলায় থাকা লাল পার্পের মার্ক রয়েছে। দূর থেকে মনে হচ্ছে যেন লাভ বাইট। কিন্তু আদ্রিয়ান স্যার তো বিবাহিত নন, তবে কি করে সম্ভব? প্রথম সারির একজন মেয়ে দ্রুত জিজ্ঞেস করে, আদ্রিয়ান স্যার, আপনার গলায় এমন লাল দাগ হয়ে গেছে কেন, পার্পল মার্কের মতন?
হঠাৎ একজন ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায়। দ্রুত তার হাত চলে যায় গলায়। মেঘ বইপত্র ব্যাগে গুছিয়ে রাখছিল, কিন্তু প্রশ্নটা তার কানে পৌঁছানো মাত্রই চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান তার শার্টের কলার উঁচু করে ওপরের বোতাম লাগিয়ে নেয়। এরপর মেঘের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলে ওঠে, কাল রাতে খুব বড় একটা মশা এসে গলায় কামড় দিয়েছিল, এই জন্যই এমন দাগ হয়ে গেছে। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা পুনরায় প্রশ্ন করে ওঠে, স্যার, আপনার বাসায় এত বড় মশা থাকে? আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে সবার চোখের আড়ালে চোখ টিপ টিপ দিয়ে বলে ওঠে, আমার বাসায় বিশাল বড় হাতির সাইজে এক মশা আছে। এখন প্রায় প্রতি রাতে এমন মশার কামড় খেতে হবে। দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ। কত বড় সাহস! মেঘকে মশা বলল, তাও আবার বিশাল বড় হাতি সাইজের। কাল রাতে শুধু মেঘ গলায় কয়েকটা কামড় দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান যে কাল মেঘের ঠোঁটে গলায় কামড়ের দাগ বসিয়ে দিয়েছে, এজন্য ইচ্ছে করেই গাড়ির মধ্যে কামড় দিয়েছে মেঘ। আদ্রিয়ান মেঘের রাগী মুখ দেখে মুচকি হাসে। ছাত্রীরা জিজ্ঞেস করে, আদ্রিয়ান স্যার, আপনি তবে মশা তাড়ানোর কোনো ব্যবস্থা করেন না কেন? তবে তো ডেঙ্গু হয়ে যাবে। আদ্রিয়ান ছাত্রীর প্রশ্ন শুনে হাসে। এই মশার কামড়ে যদি ডেঙ্গু হয়ে যায় তবুও তাড়ানো যাবে না। আর আদ্রিয়ান চায় যেন তার সারা শরীর জুড়ে এই মশার বিস্তার হয়। এই মশা দূরে চলে গেলে তার বাঁচার যে সাধ্য নেই। আদ্রিয়ান সব কথা মনে মনে বলে, মুখে শুধু বলে, এই মশা খুবই বেয়াদব, আমার শত তাড়ানোর পরও ঘাট থেকে নামবে না। আচ্ছা, বাদ দাও এসব কথা, ক্লাস শেষ, এখন আমি আসি। আদ্রিয়ান মেঘের দিকে মুচকি এসে ক্লাস থেকে বের হয়ে যায়। কাঁধে থাকা ব্যাগ থেকে ফোন বের করে মেঘ আদ্রিয়ানের ফোনে মেসেজ দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, ওই কামড় মশাই নয়, বরং মেঘ দিয়েছে। কেবিনে বসে মেঘের মেসেজ দেখে শব্দ করে হেসে ওঠে আদ্রিয়ান। এরপর মেসেজের উত্তরে বলে, ও তাই, বর্তমানে মশার মেঘ দুটোই খুব দুষ্টু হয়ে যাচ্ছে। মেঘ মৃদু হেসে মেসেজ করে, আর আপনি ওই দুষ্টু মশার জামাই হন। আদ্রিয়ান ভুরু কুচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে, এরপর মেসেজ দেয়, কি, আমি মশার জামাই? মেঘ দুষ্টু হেসে আহ্লাদি হয়ে বলে, হ্যাঁ, আপনি এই মেঘের জামাই হন। আই লাভ ইউ জামাই জান। উফ, কি মিষ্টি করে দাগ দিল আমার বউটা। আই লাভ ইউ টু বউজান। একে অপরের মেসেজ পড়ে দুজনে হেসে ওঠেন। এরপর তারা আর কিছু সময় এমন প্রেমালাপ করে। দুপুর প্রায় 2টোর সময় কলেজ ছুটি দেয় মেঘে। বেশ দীর্ঘক্ষণ ধরে গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে মেঘের জন্য অপেক্ষা করছে আদ্রিয়ান। কলেজ ছুটি হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে। মেঘ এখনো কেন বের হচ্ছে না? আদ্রিয়ানের ভাবনার মাঝে হঠাৎ গাড়ির কাঁচের জানালায় কেউ নক করে। আদ্রিয়ান দ্রুত গাড়ির কাঁচ নামায়। জানালার অপর পাশে মেঘ দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান বলে, মেঘ, কলেজ ছুটি হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি দেরি করে আসলে আমার টেনশন হয়। এখন দ্রুত গাড়িতে উঠে বসো তো। মেঘ মুখ কাচুমাচু করে আদ্রিয়ানের দিকে তাকায়। ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা কি বলবে আদ্রিয়ানকে? কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে, ফারহানের সাথে যদি দেখা করতে না দেয়, তখন কি করবে মেঘ? মেঘ সিদ্ধান্ত নেয় ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা লুকিয়ে যাবে। মেঘ ভয়ার্থ কণ্ঠে মিথ্যা অজুহাত দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি আজ একাই বাসায় যান, আমি নুহার সাথে শপিং মলে যাব। শপিং মলে যাবে মেঘ? এই কথাটা শুনে আদ্রিয়ান অবাক হয়। হয়তো নতুন জামা কাপড় কেনা প্রয়োজন, তাই যাবে। কিন্তু শপিং মলে যাওয়ার জন্য এমন ভয় পাচ্ছে কেন মেঘ? চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে, কণ্ঠে অদ্ভুত এক জড়তা। মেঘ কি কোনো কথা লুকানোর চেষ্টা করছে তার থেকে? তবে আদ্রিয়ান আর কথা বাড়ায় না। গাড়ি স্টার্ট দিয়ে মেঘের মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, ওকে, আমি একাই বাসায় চলে যাচ্ছি, তুমি নুহার সাথে শপিং মল থেকে ঘুরে আসো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, লেট যেন না হয়। আদ্রিয়ান চুপচাপ মেঘের কথা মেনে নিয়েছে দেখে মেঘ যথেষ্ট খুশি হয়। মেঘ বলে, আমি খুব দ্রুত চলে আসব, আপনি বাসায় যান। গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদ্রিয়ান। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়ে দাঁড়ায়। হঠাৎ মেঘের ফোনে ফারহানের নাম্বার থেকে কল আসে। মেঘ ফোন রিসিভ করে। অপর পাশে থাকা ফারহান বলে ওঠে, মেঘ, তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি। কলেজ কি ছুটি হয়েছে তোমার? মেঘ সম্মতিসূচক উত্তর দেয়, হ্যাঁ, আমার কলেজ ছুটি হয়েছে, আপনি রেস্টুরেন্টে অপেক্ষা করুন, আমি আসছি। ওকে। প্রায় 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছায় মেঘ। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দেখে এক পাশের কোনায় এক টেবিলে বসে আছে ফারহান। মেঘ এগিয়ে যায় ফারহানের কাছে। এরপর তার কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে।
ফারহান মেঘকে দেখে বলে, মেঘ তুমি এসে পড়েছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি। মেঘ জানে ফারহান বেশ দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করছে। মেঘ বলে, আই এম সরি ফারহান, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আপনাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হলো। ফারহান মৃদু হেসে উত্তর দেয়, ইটস অল রাইট মেঘ, এখন বলো কি খাবে? তোমার পছন্দের কোনো খাবার অর্ডার দেবো আমি? ফারহান, আমি কিছুই খাবো না, আমি শুধু আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, আমায় দ্রুত বাসায় ফিরে যেতে হবে। মেঘ, আমরা আজ প্রথম ডেটে এসেছি, তুমি যদি কিছুই না খাও তবে কি করে হয়? আমি তোমার সব কথা শুনবো, আগে খাবার অর্ডার করি। ফারহানের জোরে বাধ্য হয়ে মেঘ বলে, ফারহান আমি শুধুই কফি খাবো, আমার হাতে খুব বেশি সময় নেই। ফারহান বেশ আগ্রহ দেখিয়ে মেঘের কাছে জানতে চায়, আচ্ছা যাও, আমি শুধু কফির অর্ডার করব। কিন্তু এখন বলো কি এমন জরুরি কথা যার জন্য এত তাড়া দিচ্ছ তুমি? এতক্ষণ ফারহানের সাথে কথা বলার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছিল মেঘ, কিন্তু এখন তার সব কথা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে শুরু করবে বা কোথায় গিয়ে শেষ করবে তা বুঝতে পারছে না। মেঘ যথেষ্ট ইতস্তত বোধ করছিল, তবুও মনের সাহস দিয়ে সরাসরি বলে ওঠে, ফারহান স্যার, আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব না। 1 মাস কেন, আগামী 7 জন্মেও আমি আপনার হতে পারবো না। হঠাৎ মেঘের মুখে এমন কথা শুনে ফারহান অবাক হয়ে যায়, অবিশ্বাস্য চোখে তাকায় মেঘের দিকে। ফারহান যেন কথাটা শুনলেও বুঝতে পারেনি। ফারহান বলে, মেঘ তুমি কি বলছো এসব? আমার আর তোমার বিয়ে 1 মাস পর হবে। জামান আঙ্কেল নিজে আমার আব্বুর সাথে এই বিষয়ে কথা বলেছেন। ফারহানের কথার মানে মেঘ বলছে বড় আব্বু তার বিয়ের জন্য ফারহানের বাবার সাথে কথা বলেছে, কিন্তু সে কি করে ফারহানকে বিয়ে করবে? মেঘ বিবাহিত, তার স্বামী এখনো জীবিত। তাছাড়া মেঘের দ্বারা আদ্রিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব না। মেঘ বলে, বড় আব্বুর কথায় মান রাখতে আমি চাই ফারহান, কিন্তু আমার দ্বারা আপনাকে বিয়ে করাটা সম্ভব না ফারহান, আমি পারবো না। ফারহান এই যথেষ্ট জোরালো প্রশ্ন করে ওঠে, কিন্তু কেন মেঘ, কেন তুমি আমায় বিয়ে করতে পারবে না? এর কারণটা কি? উত্তর চাই আমার। ফারহানের প্রশ্নে মেঘ শান্ত স্বরে শুধু একটা কথাই বলে, কারণ আমি বিবাহিত ফারহান। স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য কোনো পুরুষকে আমি কি করে বিয়ে করব? মেঘের বিয়ের কথা শুনে ফারহান অবাক হয়নি, কারণ সে জানে মেঘ বিবাহিত। তবুও সে চায় মেঘকে বিয়ে করতে। কোনো মানুষের অতীত দিয়ে তাকে বিচার করে না ফারহান। ফারহান বলে, মেঘ আমি অনেক আগে থেকেই জানি তুমি বিবাহিত, কিন্তু এতে আমার কোনো অসুবিধা নেই মেঘ, আমি তোমায় ভালোবাসি। তাছাড়া তোমার স্বামীর সাথে আর 25 দিন পর তোমার ডিভোর্স হয়ে যাবে, তখন আমাদের বিয়ে হবে। ফারহানের কথার বিপরীতে মেঘ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ফারহান আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই না, ওনার সাথে সংসার করতে চাই। কিন্তু কেন মেঘ? যে মানুষটা তোমায় 9 বছর আগে বিয়ের আসর থেকে রেখে চলে গিয়েছে শুধুমাত্র তার স্বার্থপরতার জন্য, তার সাথে তুমি কেন সংসার করতে চাও? তোমায় ওই শয়তান স্বামী তোমার ঘৃণা ডিজার্ভ করে, ভালোবাসা না। ফারহানের কথা যে কুবুল ছিল তা কিন্তু না। আদ্রিয়ান 9 বছর আগে যা করেছে মেঘের সাথে তা অন্যায়, কিন্তু এখন আদ্রিয়ান নিজের ভুল বুঝতে পেরেছে, শুধুমাত্র একবার মেঘের কাছে শেষ সুযোগ চেয়েছে। মেঘের কি একটা সুযোগ দেওয়া উচিত হবে না? মেঘ বলে, ফারহান আমার স্বামী আমার সাথে যা করেছে তা অন্যায়, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কাছে সে সুযোগ চেয়েছে, তার ভুল ক্ষমা করে দেওয়া কি উচিত হয় আমার জন্য? মেঘের শেষ কথা শুনে ফারহান বেশ অবাক হয়। মেঘের স্বামী ভুলের ক্ষমা চেয়েছে মানে? জামান সাহেবের ছেলের সাথে কি মেঘের দেখা হয়েছে আমেরিকায় এসে? কিন্তু কে সে? ফারহান বলে, মেঘ কে তোমার স্বামী? 9 বছর আগে ঠিক কার সাথে তোমার বিয়ে হয়েছে? নাম কি তার? মেঘ বেশ দীর্ঘক্ষণ চুপ করে থাকে ফারহানের কথা শুনে, এরপর শান্ত কণ্ঠে বলে, আমার স্বামী নাম আদ্রিয়ান রেদোয়ান, বর্তমান আমেরিকার হার্ট সার্জন, আর আমি যে কলেজে পড়ি ওই মেডিকেল কলেজের টিচার উনি। মেঘের মুখে আদ্রিয়ান রেদোয়ান নাম শুনে ফারহান হতবাক হয়ে যায়। নবীন বরণ অনুষ্ঠানে যে শিক্ষকের সাথে ফারহানের দেখা হয়েছিল ওনার নাম ছিল আদ্রিয়ান, তবে কি উনিই মেঘের স্বামী? জামান তালুকদারের বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ান? এজন্য কি ফারহানের সাথে মেঘকে দেখে আদ্রিয়ান এমন রাগ করছিল? রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ভিতরে বসে আছে আদ্রিয়ান, তার চোখে মুখে এখন রাগ আর বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে। আজ মেঘ তাকে মিথ্যে কথা বলেছে। নোহার সাথে মেঘ কোনো শপিং মলে যায়নি, বরং এই রেস্টুরেন্টে এসেছে। কিন্তু কেন? মেঘ আদ্রিয়ানের থেকে লুকিয়ে রেস্টুরেন্টে কেন আসবে? তখন মেঘের ব্যবহার দেখে আদ্রিয়ানের সন্দেহ হয়েছিল,
তাই আদ্রিয়ান বাড়ি না গিয়ে মেঘের পিছনে পিছনে এই রেস্টুরেন্টে আসে। বেশ অনেক সময় ধরেই মেঘ এই রেস্টুরেন্টের ভিতর গিয়েছে, কিন্তু এখনো বাহির হচ্ছে না কেন? কি এমন সত্য আছে যা মেঘ আদ্রিয়ানের থেকে লুকাতে চায়? আদ্রিয়ানকে তা জানতে হবে। গাড়ির দরজা খুলে বাহিরে বের হয় আদ্রিয়ান। বড় বড় পা ফেলে এগিয়ে যায় রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের কাছে দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান। হঠাৎ দূরের কোনায় থাকা দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। দাঁত কটমট করে তাকায় সেদিকে। রাগে ক্ষোভে জ্বলে যাচ্ছে তার শরীর। আদ্রিয়ান জোরে শব্দ করে রাগী কণ্ঠে ডাক দেয়, মেঘ। মেঘের ডান পাশের হাত ধরে নিজের কাছে নিয়ে কাঁধে হাত রেখে ফারহান কিছু কথা বলছিল মেঘকে, কিন্তু হঠাৎ দরজায় কারো চিৎকার শুনে দুজনেই তাকায় ওদিকে। মেঘ দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের রাগী চেহারা দেখে ভয়ে শুকনো ঢোক গেলে আদ্রিয়ান তার হাত শক্ত করে ধরে কণ্ঠে চিবিয়ে বলে, ফারহান চৌধুরী, তোর সাহস কি করে হয় আমার বউকে ছোঁয়ার? তুই যে হাত দিয়ে আমার মেঘকে ছুঁয়েছিস ওই হাত আমি ভেঙে দেব। তোকে আজ খুন করে ফেলবো আমি। আসলে মেঘের দুই হাতের ভাঁজে ফারহান তার হাত রাখে। এরপর শক্ত মুষ্টিবদ্ধ করে ধরে অনুরোধ করে বলে ওঠে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। প্রথম যখন আব্বু তোমার ছবি আমায় দেখিয়েছে ওদিন থেকেই ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গিয়েছে আমি। আমি তোমায় বিয়ে করতে চাই মেঘ, নিজের ঘরের বউ করে রাখতে চাই। দয়া করে আমায় ফিরিয়ে দিও না তুমি। ফারহানের কাতর কণ্ঠে বলা কথা শুনে মেঘের খারাপ লাগে। সে ইচ্ছে করে কখনো চায়নি ফারহানকে কষ্ট দিতে। নিজের প্রিয় মানুষকে এক আকাশ পরিমাণ ভালোবেসে তার থেকে অবহেলার প্রত্যাখ্যান পাওয়ার নির্দারুণ যন্ত্রণা মেঘও সহ্য করেছে। কিন্তু মেঘের দ্বারা কখনো ফারহানকে ভালোবাসা সম্ভব না। মেঘের মন, আত্মা, শরীর সব জুড়ে শুধু এক আদ্রিয়ানের আধিপত্য বিস্তার করার অধিকার আছে। এই ন্যূনতম অধিকার মেঘ অন্য কোনো পুরুষকে দিতে পারবে না, অসম্ভব। মেঘ শান্ত গলায় বলে, ফারহান, আই এম সরি, আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব না। আদ্রিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার মতন শক্তি এই মেঘের নেই। শুরু থেকে শেষ অবধি আমি শুধু আদ্রিয়ানকেই ভালোবাসি। আমায় ক্ষমা করে দেবেন ফারহান। 1 মাস পর আমার আর আপনার কোনো বিয়ে হবে না। মেঘের কথা ফারহান শোনে না। সে অধিক শক্ত করে মেঘের হাত চেপে ধরে বলে, মেঘ, শুধু একবার আমায় ভালোবেসে দেখো মেঘ, আমি তোমায় অনেক ভালোবাসবো। তুমি আমার বউ না, বরং ঘরের রানী হবে। রানীর মতন যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। ফারহানের কথায় মেঘের মন গলল না। তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। মেঘ দৃঢ় আর স্পষ্ট স্বরে বলেন, ফারহান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আশা করি ভবিষ্যতে আর কখনো আমার আর আপনার দেখা হবে না। ভালো থাকবেন, আর নিজের জন্য কোনো যোগ্য মেয়েকে দেখে বিয়ে করবেন। আমি এখন আসি। বাসায় আদ্রিয়ান আমার জন্য অপেক্ষা করছে। মেঘ আর কথা বাড়ায় না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্টে উঠে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখন পিছন থেকে ফারহান তার হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ ফারহানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। মেঘ কোনো প্রতিবাদ করতে যাবে তার আগেই আদ্রিয়ান রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। রেস্টুরেন্টে ঢুকে এমন দৃশ্য দেখে আদ্রিয়ানের রাগ উঠে যায়। দাঁত কটমট করে তাকায় ঘনিষ্ঠ অবস্থায় থাকা মেঘ আর ফারহানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করেই নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। বউকে অন্য কোনো পুরুষের সাথে দেখে কোনো পুরুষই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। আদ্রিয়ানও পারল না। রাগী কর্কশ কণ্ঠে জোরে ডাক দিয়ে বলে, মেঘ। হঠাৎ আদ্রিয়ানের রাগী আর গম্ভীর কণ্ঠস্বর শুনে মেঘ আঁতকে ওঠে। দ্রুত ফারহানকে দূরে ঠেলে ভয়ার্ত মুখশ্রী নিয়ে পিছনে ফিরে তাকায়। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান রেদওয়ান। অতিরিক্ত রাগের ফলে তার মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আদ্রিয়ানের রাগী চোখের দৃষ্টি এখন মেঘের ওপর সীমাবদ্ধ। মেঘ ভয়ে শুকনো ঢোক গেলে ভয়ে তার কপাল বেয়ে মৃদু মৃদু ঘাম জমা হয়। মেঘ ভয়ার্ত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আদ্রিয়ান, আপনি এখানে কি করছেন? মেঘের এমন প্রশ্ন শুনে রাগের পরিমাণ দ্বিগুণ হলো আদ্রিয়ানের। গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি এখানে কি করছো মেঘ, ফারহানের সাথে? মেঘ কোনো উত্তর প্রদান করতে যাবে তার আগেই ফারহান পুনরায় মেঘের হাত ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমার সাথে দেখা করতে এসেছে আদ্রিয়ান। তোমার কোনো সমস্যা? ফারহানের কথা শুনে আদ্রিয়ানের রাগী মুখে হাসি ফুটল। ঠোঁটের কোণে বাঁকা হাসি বজায় রেখে শান্ত চোখে তাকায় ফারহানের দিকে। এরপর দাঁত কটমট করে বলে,
ফারহান চৌধুরী, তুই আমার বইয়ের হাত ধরবি, তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসবি, আবার আমার সামনে তাকে জড়িয়ে ধরবি? এখানে আমার কি প্রবলেম থাকতে পারে বল? তবে এখন প্রবলেম হবে আমার নয়, বরং তোর। তোকে আজ আমি খুন করব। ফারহানের বুকে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। আদ্রিয়ান তার মুষ্টিবদ্ধ করে রাখা হাত জোড়া খুলে এরপর বড় বড় পা ফেলে এগিয়ে আসে ফারহানের কাছে। যখন আদ্রিয়ান ফারহানের মুখে ঘুষি মারতে যাবে, তখন হঠাৎ মেঘ তার সামনে চলে আসে। অতি দ্রুত এগিয়ে গিয়ে পায়ের ওপর ভর দিয়ে কাঁধে হাত রেখে গলা জড়িয়ে ধরল মেঘ। মেঘের বুক আদ্রিয়ানের শরীর স্পর্শ করে। আদ্রিয়ান একটু শান্ত হয়, কিন্তু তার রাগ এখনো কমেনি। ফারহানকে খুন করার তীব্র ইচ্ছে এখনো দমন হয়নি। পুনরায় যখন আদ্রিয়ান ফারহানের কাছে এগিয়ে যাবে, তার আগেই মেঘ এক অবিশ্বাস্য কাণ্ড করে ফেলল। কাঁধ থেকে মাথা সরিয়ে আদ্রিয়ানের চুল তার হাতের ভাঁজে নিয়ে ঠোঁট বসিয়ে দেয় আদ্রিয়ানের উষ্ণ অধর জোড়ায়। মুহূর্তের মধ্যে যেন আদ্রিয়ান শান্ত হয়ে যায়, তার হৃদস্পন্দন তীব্র হারে বেড়ে যায়। চোখ বড় বড় করে তাকায় মেঘের মুখশ্রীর পানে। মেঘের এখন কোনো হুঁশ নেই। তার আশেপাশে থাকা মানুষজন বা অন্য কোনো কথা সে ভাবে না। শুধু আদ্রিয়ানের রাগ শান্ত করার জন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দেয়। ফারহান যেন থমকে যায় মেঘের কাণ্ডে। মেঘ অনবরত আদ্রিয়ানের ঠোঁটে অসংখ্য চুমু খেয়ে যাচ্ছে। ফারহান দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েক পা পিছিয়ে যায়। তার সমস্ত পৃথিবী যেন থমকে যায়। আদ্রিয়ানের প্রতি মেঘের যে উন্মাদনা, তা অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে ফারহান। মেঘের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় আদ্রিয়ান শান্ত হয়ে যায়। তার ক্ষিপ্ত রাগ যে শীতল বরফ খণ্ডের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনাবরত মেঘের ঠোঁটের স্পর্শে আদ্রিয়ানের সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। প্রথমবার অজ্ঞানে তার স্ত্রী কাছাকাছি এসেছে। আদ্রিয়ান যেন ঘোরের মধ্যে চলে যায়। মেঘের মাথার পিছনে চুল ধরে শরীরে মিশিয়ে নেয় নিজের সাথে। এরপর ঘাড় উঁচু করে ঠোঁট ছুঁয়ে দেয়। বেশ কিছুক্ষণ যাবৎ একে অপরের মাঝে বিলীন হয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান এক চোখ খুলে ফারহানের দিকে তাকায়। ফারহানের চোখে মুখে রাগ, কষ্ট আর যন্ত্রণা একসাথে বহিঃপ্রকাশ হচ্ছে। আদ্রিয়ান মুচকি হাসে। আশেপাশের মানুষজন খাবার খেতে ব্যস্ত। আমেরিকা এটা সাধারণ বিষয়। এছাড়া রেস্টুরেন্টের এক কোণায় বর্তমানে অবস্থান করছেন তারান দুজন, এক দেওয়ালের আড়ালে। তাই তার সবার চোখে পড়ল না। প্রায় 10 মিনিট পর মেঘের খেয়াল হয় সে কি করছে। তার বেশ জড়তা আর লজ্জা কাজ করে মনে, কিন্তু আদ্রিয়ানের অধৈর্যের স্পর্শে সব ভুলে যায়। স্বামীর এমন সুখকর ছোঁয়ার কাছে সব আড়ষ্টতার জড়তা দূর হয়ে যায়। তবে আশেপাশের মানুষের কথা ভেবে মেঘ সামান্য দূরে সরে আসে আদ্রিয়ানের কাছ থেকে। এরপর শক্ত করে আদ্রিয়ানের বাহুদয়ে জড়িয়ে ধরে বলে ওঠে, আদ্রিয়ান, বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভালোবাসি, ফারহানকে নয়। আজ রেস্টুরেন্টে ওর সাথে দেখা করতে এসেছি, ওর সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিতে। 1 মাস পর আমাদের কোনো বিয়ে হবে না। আমি ডিভোর্স দেব না আপনাকে। মেঘের কথা শুনে আদ্রিয়ান মৃদু হাসে। এরপর আদুরে কণ্ঠে প্রশ্ন করে, তবে কি সংসার করবে আমার সাথে? উত্তর দাও মেঘ। মেঘ সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ, করব সংসার আপনার সাথে। ভালোবাসি আপনাকে আমি আদ্রিয়ান, ভীষণ ভালোবাসি। দয়া করে আমার উপর রাগ করবেন না, আমায় ভুল বুঝবেন না। আদ্রিয়ান মেঘের থুতনি ধরে তার মাথা উঁচু করে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমিও তোমায় অনেক অনেক ভালোবাসি মেঘ। আর আমার এই মিষ্টি বউয়ের ওপর রাগ করার সাহস কি আমার আছে? বউ হও না তুমি আমার? হই তো। আর আপনি আমার জামাই। আদ্রিয়ান আর মেঘ উভয়ই মুচকি হাসে। এরপর পুনরায় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত সহ্য হলো না ফারহানের। সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে তার। আদ্রিয়ান যেন ফারহানের অবস্থা দেখে মজা লাগলো। তাই ফারহানের রাগের আগুনে ঘি ঢালার জন্য আদ্রিয়ান বলে, ফারহান, তোমার টেবিলের পাশে থাকা টিস্যু বাক্স থেকে 2টো টিস্যু দাও তো। আমার ঠোঁটে লিপস্টিক লেগে গেছে। বউ কিস করেছে, এখন এই দাগ নিয়ে কি করে বাহিরে যাবো? প্লিজ ফারহান, একটু টিস্যুটা দাও টেবিলের ওপর থেকে। ফারহানের রাগের স্তর বৃদ্ধি পায়। ফারহান দ্রুত পায়ে এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে, কিন্তু আদ্রিয়ান ভয় পায় না, বরং মিটিমিটি করে হাসতে থাকে। ফারহানের এগিয়ে আসার মাঝপথেই মেঘ তাকে থামিয়ে দেয়। পিছন ঘুরে তাকিয়ে বলে ওঠে, ফারহান, আমার স্বামীর গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই। দূরে সরে যান আদ্রিয়ানের কাছ থেকে। আই সেড লিভ। ফারহান রাগে জ্বলে ওঠে। মেঘকে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান যদি তোমার স্বামী হয় মেঘ, তবে আমি কি হই তোমার? মেঘ স্পষ্ট স্বরে উত্তর দেয়, কেউ হন না আপনি আমার। আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। মেঘ, আমি তোমায় ভালোবাসি। তুমি কেন বোঝো না আমার কথা? ফারহান, আমি আদ্রিয়ানকে ভালোবাসি, আপনি কেন বুঝছেন না?
ফারহান মেঘের কথা শুনে রেগে যায়। আদ্রিয়ান যেন এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে শব্দ করে হাসছে ফারহানের মুখের অবস্থা দেখে। তার বউ যে এত ঝগড়ুটে তা তো সে জানতো না। তবে খারাপ নয়, বউ রোম্যান্টিক আর ঝগড়ুটে না হলে সংসার করা যায় না। আদ্রিয়ান বেশ খুশি খুশি হয়ে পৈশাচিক আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহান হুমকি দিয়ে বলে, মেঘ, তুমি কিন্তু ভুলে যেও না আমি ফারহান চৌধুরী। আমাকে অপমান করার শাস্তি কিন্তু তোমায় পেতে হবে। ফারহানের হুমকি শুনে মেঘ ভয় পায় না, বরং সাহসী কণ্ঠে বলে ওঠে, ভালো খারাপ যাই হোক, আমার স্বামীর হাত আমি কখনো ছাড়ব না। আপনি যতই আমায় শাস্তি দিন ফারহান, তবুও আমি হাজারবার আমার আদ্রিয়ানকেই ভালোবাসি। আদ্রিয়ান পাশ থেকে মেঘের কথা শুনে বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে, আই লাভ ইউ বউ। হাত দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে বলে ওঠে আদ্রিয়ান। মেঘ মিষ্টি হাসি দেয়, কিন্তু ফারহান যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মেঘ এবার শান্ত হয়ে বলে, ফারহান, আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তবে এই জন্য দুঃখিত আমি, কিন্তু আমার দ্বারা আদ্রিয়ানকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব না। সব কথা শুনে ফারহান বলে, মেঘ, তুমি কথাটা শোনো। কিন্তু ফারহানের কথা শেষ করার আগেই মেঘ হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর পিছন ঘুরে শক্ত করে আদ্রিয়ানের হাত ধরে মিষ্টি হাসি দিয়ে বলে, চলুন আদ্রিয়ান, বাসায় যাওয়া যাক। রাতের খাবার খাননি আপনি, বাসায় গিয়ে রাতের খাবার রান্না করতে হবে। চলো মেঘ, সরি বউ। উভয়ই একে অন্যের মুখের দিকে তাকিয়ে হাসে। এরপর তারা একসাথে হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ফারহান হয়তো এই অপমান সহ্য করতে পারল না। তার ভালোবাসা এমনভাবে মেঘ প্রত্যাখ্যান করবে তা সে কল্পনা অবধি করেনি। এর জন্য মেঘের সামান্য শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ফারহান জানে এখন তার কি করা উচিত। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান, এখনো বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।